আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি এর পক্ষ থেকে, তার মানে আমেজের পক্ষ থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখছেন। দেখুন, ভূমি মন্ত্রণালয় 11তম গ্রেডের আগে আপনাদেরকে ভিডিও দেওয়া আছে বাংলা, আজকে এমসিকিউ পার্ট দেখবেন এবং রিটেন এর ইংলিশ পার্ট আজকে সুন্দর করে দেখবেন এবং সেই সাথে ইংরেজির এমসিকিউ এবং রিটেন পার্টটা কিভাবে আপনারা পড়বেন এবং পড়া মুখস্থ ছাড়া অনেক গ্রামাটিক্যাল আইটেম এই পার্টে দেখবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনার পরীক্ষা যাত্রাকে আরো সুগম করুন। দেখুন, ইংরেজি অংশে একত্রে সম্পূর্ণ পার্ট আপনারা আজ এই এমসিকিউ ইংলিশ পার্টটা এমসিকিউ আকারে দেখুন। 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, হোয়াট ইজ দা সিনোনিম অফ দা পপার। এই পপার শব্দের সমার্থক শব্দকে এখানে 4টি এমসিকিউ দেওয়া আছে, আর এই পপারের মানেটা হচ্ছে আপনার দুর্দশা বা দারিদ্র। তাহলে দেখুন এই ক নাম্বার উত্তর হবে ডেস্টিটিউশন, আর এখানে ডেস্টিটিউশনের মানে দেখুন দারিদ্র, দন্যদশা এবং ফরচুন মানে সৌভাগ্য বা প্রাচুর্য, অ্যাফ্লুয়েন্স শব্দের হলো সমৃদ্ধ বা প্রাচুর্য এবং অফ্লুয়েন্স শব্দের অর্থ ধন সম্পদ বা সমৃদ্ধি বা বৃত্ত। 17 নম্বর প্রশ্ন বলা আছে আই ওয়াটার দা প্ল্যান্ট, দা ওয়াটার ইজ ইউজ অ্যাজ। এখানে ওয়াটারটা কি অর্থে ব্যবহার হয়েছে, এটা সঠিক উত্তর হলো গ নাম্বার অর্থাৎ ভার্ব অর্থে। আর এখানে গুরুত্বপূর্ণ কথা আপনি সবসময় মনে রাখবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার মানে একটা সেন্টেন্সের গঠন হবে এইভাবে। তার মানে একটা সেন্টেন্স সবসময় সাবজেক্টের পর কি থাকবে, ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট। তার মানে আপনি সবসময় মনে রাখবেন এই সাবজেক্টের পরে সেটা নাউন হোক বা অন্য কোনো ওয়ার্ড হোক, সেটা 100% হবে আপনার ভার্ব। সেই হিসাবে এখানে আইটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে এই ওয়াটার শব্দটি আছে, তাহলে সাবজেক্টের পরে যাই থাকুক সেটা 100% হবে কি আপনার এই ভার্ব হবে। আশা করি এটা ইজি ভাবে বুঝছেন। এখানে আর একটু লক্ষ্য করুন, এই যে এখানে বুক লেখা আছে, বুক তো 100% আপনারা জানেন নাউন, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব উইল আছে। তা আপনারা অবশ্যই জানেন অক্সিলারি ভার্বের উইল এর পরে কি বসে, ভি ওয়ান বসে। তাহলে এই অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান বসে, সেই হিসাবে এখানে এই নাউনটা অর্থাৎ বুক হচ্ছে 100% ভার্ব। তদ্রূপ এখানে দেখুন, এখানে ওয়ার্ক আছে, এই এখানে ওয়ার্ক ব্যবহার হয়েছে নাউন। কেন নাউন? কারণ এর আগে আছে প্রিপোজিশন, আর আপনারা প্রত্যেকেই জানেন প্রিপোজিশন বসে কার আগে, নাউনের আগে। যেহেতু নাউনের আগে প্রিপোজিশন বসে, তাহলে প্রিপোজিশন যেহেতু আছে তাহলে এটা ওয়ার্ক হলো নাউন। আর যেহেতু এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যাই থাকুক না কেন সেটা 100% হবে আপনার ভার্ব। আশা করি এটা খুব ইজি ভাবে বুঝতে পারছেন। 18 নম্বর বলেছে উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। এখানে এই গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা আগে লক্ষ্য করুন। এখানে পিপল হচ্ছে কাউন্টেবল নাউন হয়, শূন্যস্থানে মেনি বলবে। এখানে গুরুত্বপূর্ণ একটা সূত্র এখানে দেওয়া আছে, দেখুন অ্যাজ এরপরে পজিটিভ ডিগ্রি এরপরে অ্যাজ। তার মানে যদি একটা সেন্টেন্সের শুরুতে অ্যাজ থাকে এবং শেষে যদি অ্যাজ থাকে, এর মাঝে হলো পজিটিভ ডিগ্রি বলবে। তার মানে এখানে পজিটিভ ডিগ্রি হিসাবে দেখুন এখানে মেনিও পজিটিভ ডিগ্রি, মাসও পজিটিভ ডিগ্রি, তার মানে ডিগ্রি পজিটিভ ডিগ্রি। আর এটা কম্পারেটিভ হয়, মোর হয় একই জিনিস হয়, আর সুপারলেটিভ হয় মোস্ট। তাহলে মূল কথা হচ্ছে কি দেখুন, তাহলে দেখুন এই যে এই অ্যাস এবং এই অ্যাস এর মাঝে পজিটিভ বলবে, সেই হিসাবে এখানে মোস্ট কথাটা বসবে না এবং এই এনাফ কথাটা বসবে না। তাহলে থাকলে হলো এই দুইটার ভিতর কোনটা বলবে? এখানে গুরুত্বপূর্ণ হলো মেনি শব্দটি বসে তার ক্ষেত্রে কাউন্টেবল নাউন, তার মানে পিপল জনগণ সংখ্যা গোনা যায়, এই জন্য এখানে মেনি কথাটা বলবে। আর মাস বসবে আনকাউন্টেবল নাম্বারে। সুতরাং এই সেন্টেন্সের সঠিক উত্তর হচ্ছে ক মেনি। 19 নম্বর প্রশ্ন বলেছে ইউ হ্যাড বেটার ড্যাশ দা অফার। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো একদম সহজ হিসাব, এই যে হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বলতে ভি ওয়ান বোঝায়। তাহলে দেখা যাচ্ছে এখানে এই দেন কথাটা বলবে না, ওয়েলকাম এটা ভি থ্রি আছে এটা বলবে না, অ্যাকসেপ্টেড এটা ভি থ্রি আছে বলবে না, সোজ ভি ওয়ান আছে অ্যাকসেপ্ট। 20 নম্বরের প্রশ্ন বলছে দিস কুড হ্যাভ ওয়াক ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইন। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো এইটার আগে আপনাকে এই গ্রামাটিক্যাল রুলস অর্থাৎ ইফ প্লাসে 3টা নিয়ম লক্ষ্য করবেন। এখানে 1 নম্বরের নিয়ম বলেছে ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এর পরে হবে ফিউচার টেন্স। ইফ প্লাসের 2 নম্বর কন্ডিশন হচ্ছে ইফ প্লাসের পর যদি পাস্ট টেন্স হয় তাহলে এরপরে সাবজেক্ট বসবে, উড বসবে, এরপরে ভি ওয়ান বসবে। আর ইফ প্লাসের থার্ড কন্ডিশনে বলা আছে ইফ প্লাসের পরে যদি আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এরপরে সাবজেক্ট বসবে, তারপরে উড হ্যাভ এই ভি থ্রি বসবে। তাহলে দেখুন, তাহলে বন্ধুরা এই থার্ড কন্ডিশন অনুসারে উড হ্যাভ ভি থ্রি আছে, তার মানে এই দেখুন এইখানে উড হ্যাভ এবং ভি থ্রি আছে। যেহেতু এটা আছে এখানে ইফ প্লাস আছে, তার মানে এই অংশটা 100% আপনার কোন অংশ করতে হবে, এই পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এই প্রথম যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এই নিয়মে বলবে, আর এই নিয়মে যদি প্রথম থাকে তারপরে এই পাস্ট পারফেক্ট টেন্স বলবে। তাহলে সাবজেক্টের পরে কি বলবে? তাহলে এই হ্যাভ তো পাস্ট পারফেক্ট টেন্সের, হ্যাভ হলো প্রেজেন্ট রূপ, মাইট হলো পাস্ট, আর হ্যাজ হলো প্রেজেন্ট রূপ, তাহলে এইটা বলবে না। তাহলে এর সঠিক পাস্ট হলো ফর্ম হলো হ্যাড। তাহলে বন্ধুরা এক কথা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই পাশে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এই পাশে উড হ্যাভ বি থ্রি বলবে। তার মানে এই পাশে যদি উড হ্যাভ বি থ্রি থাকে তারপরে এই পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড বসে তারপরে বি থ্রি, তাহলে হ্যাড হিসাবে এলো প্রেজেন্ট পারফেক্টের গঠনের মৌলিক বিষয়। তাহলে এই ক নম্বর উত্তর। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট উড বি রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভের সমার্থক শব্দ কোনটি? দেখুন এখানে 4টি এমসিকিউ দেওয়া আছে। এই ইনিশিয়েটিভ মানে হচ্ছে আপনার উদ্যোগ, তাহলে এর ভিতর সঠিক উত্তর গ হলো এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজের মানে হচ্ছে কি উদ্যোগ। 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে লেট আস বিগিন বাই লুকিং এট দ্য মিনিউটস
অফ দ্য মিটিং। এখানে মিনিট শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? আপনারা জানেন যে মিনিট বা মিনিট শব্দটি হলো 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ। তাহলে এখানে টাইম অর্থে ব্যবহার হয়েছে না, আসলে টাইম না, এটা হলো ব্যতিক্রম কিছু ওয়ার্ড আছে। যেমন মিনিট শব্দটি রিটেন রেকর্ড, তার মানে লিখিত দলিল দস্তাবেজ অর্থে ব্যবহার হয়। মানে কিছু শব্দ আছে যে যদি এর সাথে এস যুক্ত হয় তাহলে এটা আলাদা অর্থে ব্যবহার হয়। এইরকম আপনারা কয়েকটা ওয়ার্ড মনে রাখুন, তাহলে ম্যাক্সিমাম পরীক্ষায় আপনারা কমন পাবেন। এবার খুব মনোযোগ দিয়ে কয়েকটা ওয়ার্ড দেখুন। ওয়ার্ক যখন এর সাথে এস যুক্ত হবে না তখন এটা নাউন হিসাবে কাজ অর্থে ব্যবহার হয়। যখন এস যুক্ত হবে তখন এটা সাহিত্যকর্মে ব্যবহার হয়। যেমন কাস্টম প্রেজেন্ট হয়, কাস্টমের সাথে এস যুক্ত না হলে অভ্যাস, এই কাস্টমের সাথে এস যুক্ত হলে এটা রীতিনীতি, আবার কাস্টমের সাথে এস যুক্ত হলে এটা শুল্ক বিভাগ বোঝায়। তদ্রূপ এখানে দেখুন ফোর্স মানে হলো বস, এই ফোর্স এর সাথে এস যুক্ত হলে সশস্ত্র বাহিনী হবে। আর আপনারা জানেন গুড মানে ভালো, আর এই গুডের সাথে এস যুক্ত হলে এটা অন্য সামগ্রী বা দ্রব্য অর্থে ব্যবহার হয়। আয়রন শব্দটি তো লোহা, এর আয়রনের সাথে এস যুক্ত হলে এটা হলো হাত করা। আবার উড মানে কাঠ, এই কাঠের সাথে উডের সাথে এস যুক্ত হলে এটা হলো জঙ্গল বা বন অর্থে ব্যবহার হয়। তদ্রূপ এখানে কোয়ার্টার শব্দ হলো 1/4 বা চতুর্থাংশ, আর এই কোয়ার্টার সাথে এস যুক্ত হলে এটা বাসস্থান অর্থে ব্যবহার হয়। তাহলে বন্ধুরা আপনারা এই ওয়ার্ড গুলো সিঙ্গুলার এস যুক্ত হয়ে ভিন্ন অর্থে ব্যবহার হয়, অবশ্যই আপনারা এই টোটাল ওয়ার্ড গুলো মনে রাখবেন। 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব, তার মানে নিচের কোন ওয়ার্ড ভার্ব হিসেবে ব্যবহার হয়? এখানে মিস্টার অর্থে ব্যবহার হয়েছে মিস্ট্রেস এবং মাস্টার। এই মাস্টার শব্দটি নাউন এবং ভার্ব দুটো অর্থে ব্যবহার হয়। এইরকম নাউন এবং ভার্ব দুটো অর্থে ব্যবহার হয়। এখানে আরো দুইটা আমি দিয়ে দিয়েছি, দেখুন নাম্বার নাউন এবং ভার্ব অর্থে ব্যবহার হয়, ওয়াটার নাউন এবং ভার্ব অর্থে ব্যবহার হয়। কেবল আপনারা ওয়াটার সম্পর্কে বিস্তারিত দেখলেন, এটা নাউনও হইতে পারে ভার্বও হইতে পারে। সাবজেক্টে পরে হলে সবসময় মনে রাখবেন সেটা ভার্ব হবে। 24 নম্বরের প্রশ্ন বলেছে হুইচ ওয়ান ইজ ইন ফেমিনাইন জেন্ডার, তার মানে কোনটি স্ত্রীলিঙ্গ স্ত্রীবাচক। তাহলে দেখুন এখানে 4টি এমসিকিউ দিয়ে আছে, সঠিক উত্তর হলো বি, বি মানে মৌমাছি। আর এখানে দেখুন বি হলো ফেমিনাইন জেন্ডার আর এর ম্যাসকুলিন জেন্ডার হলো ড্রোন। 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড, এর ভিতর সঠিক উত্তর হলো আপনার এই গ নাম্বার ইনসোইউসিএন, এই শব্দটা সঠিক, এটা ভালোভাবে বানানটা সহ আপনারা মনে রাখবেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা উপরে টোটাল গ্রামার সহ 15টা প্রশ্ন উত্তর জানেন। এইবার দেখেন ভূমি মন্ত্রণালয়ের আপনার ইংরেজি 20 নম্বরের লিখিত ইংরেজি অংশটা দিল। এই ইংরেজি হলো 20 নম্বরের ভিতর পরীক্ষা হয়েছিল এবং 5 নম্বরে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ স্মার্ট বাংলাদেশ, তার মানে স্মার্ট বাংলাদেশের একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, আর এর মার্ক বরাদ্দ হলো আপনার 5 নাম্বার। 6 নম্বর প্রশ্ন হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর এটা আপনার করতে হবে 3টা, প্রত্যেকটা 2টা নাম্বার, এটা 6 নম্বর বরাদ্দ। এখানে দেখুন 1 নম্বরে বলা আছে অর্থাৎ দে প্রোভাইডেড আস ড্যাশ ফুড এন্ড মিল্ক, এখানে ব্যাখ্যাটা আমি করে দিয়েছি। দেখুন প্রথম উত্তর হবে উইথ, আর সাধারণত পানি খাদ্য বা পানীয় থাকলে উইথ বসে, তার মানে এই যে ফুড খাদ্য এবং পানীয়, এই খাদ্য পানির সাথে এর ফলে প্রিপোজিশন হিসেবে কি আসবে সবসময় আপনারা মনে রাখবেন উইথ বসবে। বি নম্বরে বলা হয়েছে হি ডাইড ড্যাশ ক্যান্সার, এই যে রোগে, এখানে ব্যাখ্যা দিয়েছে ক্যান্সার, রোগে মরার ক্ষেত্রে সবসময় আপনার প্রিপোজিশন হিসেবে কি বলবে অফ কথাটা বলবে। সি নম্বর লক্ষ্য করুন, দেখুন ডন্ট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক, এটা হলো আপনার একটা ইংরেজি প্রবাদ বাক্য যার অর্থ যা হয়ে গেছে তার জন্য কেঁদো না, তার মানে আপনার এই ইংরেজি প্রবাদ বাক্য যেভাবে আছে এভাবে আপনার আয়ত্ত করতে হবে। তার মানে ডন্ট ক্রাই এখানে কি বলবে 100% ওভার বলবে, তার মানে ডন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যা হয়ে গেছে তার জন্য আর কেঁদো না। এখানে দেখুন 7 নম্বর প্রশ্ন আপনার ট্রান্সলেট আসছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে আপনার 3টা ট্রান্সলেট আছে, এর মার্ক বরাদ্দ হলো 2 করে 6। দেখুন 1 নম্বরে বলা হয়েছে এক হাতে তালি বাজে না, এটার ইংলিশ হবে কি দেখুন ইট টেক্স টু মেক আ কোয়ারেল, এটা প্রবাদ বাক্য অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। 2তে আছে দেখুন আমার লেখার কলম নেই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, এটাও আপনাকে সুন্দরভাবে গ্রামাটিক্যাল মনে রাখতে হবে। সি নম্বরে বলা আছে দেখুন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, দেখুন এটা দ্বিজেন্দ্র লালের একটা বিখ্যাত অর্থাৎ ধন ধান্য পুষ্প ভরা কবিতার একটা অংশ, এটার ইংরেজি হচ্ছে কি নো হোয়ার উইল ইউ ফাইন্ড সাচ এ কান্ট্রি, এটা অবশ্যই আপনারা আয়ত্ত করে রাখবেন। 8 নম্বর প্রশ্ন দেখুন কারেক্ট দা স্পেলিং অর্থাৎ সঠিক উত্তর, এখানে 3টা আসছে, এখানে দেখুন সেক্রেটারিয়েট বানানটা ভুল রয়েছে, এখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আছে সেক্রেটারিয়েট, এখানে মনে রাখার কৌশল আছে 2টি ই আছে এবং 2টি এ আছে, তার মানে আছে এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এভাবে কৌশলে মনে রাখবেন। বি নম্বরে বলা আছে হিউমোরি আস, এটা সঠিক স্পেলিং বা বানান আছে হিউমোর আস, এটা মনে রাখবেন হিউমোর আস। সি নম্বরে বলা আছে দেখুন এখানে হেটারোজিনাস বানানটা ভুল আছে, এটা সহজ মনে রাখার কৌশল, এখানে ই হবে, এখানে ই হবে, এখানে ই হবে, এখানে ই হবে, তারপরে মনে রাখার কৌশল হলো 4টা ই হবে, মূল কথা হলো হেটারোজিনিয়াস, এভাবে মনে রাখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই আমাদের প্লেলিস্ট অর্থাৎ ভূমি মন্ত্রণালয় এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় আপনারা ইউটিউব ও ফেসবুক পেজে আপনারা পাবেন সুন্দরভাবে, আরো অনেক জ্ঞানমূলক ভিডিও আছে সেগুলো দেখুন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা অবশ্যই এই প্রশ্নের ব্যাখ্যা এবং অন্যান্য কৌশল আপনারা কিভাবে বুঝলেন দয়া করে এই সম্পর্কে আপনারা কমেন্টে জানান এবং অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, সেই প্রত্যাশা রাখি। আর আপনারা নিত্য নতুন জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখি। এই পাঠটা শেষ করছি, আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।